প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজ 12ই ফেব্রুয়ারি সকাল থেকে বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, কিন্তু যেহেতু এটা পৃথিবীর সেরা নির্বাচন, অলরেডি আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন ভিডিও পাচ্ছি, অভিযোগ পাচ্ছি যে গতকাল সন্ধ্যা 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং কোনো কোনো কেন্দ্রে ভোট গ্রহণ শেষ করে রীতিমতো রেজাল্ট শিট পর্যন্ত রেডি হয়ে আছে। এটা তো বুঝছি কিন্তু কেন আর আজকে তোমার আমার মনে হয় না এখন পর্যন্ত তবে এটা আমার রেফারেন্স হিসেবে আমি কিন্তু ইনশাআল্লাহ আমি এখন ইউনুস ম্যাজিক বলে কথা। এতদিন আমরা রাতের ভোটের কথা শুনেছি, বিশেষ করে 2018 সালে রাতের নাকি ভোট হয়েছিল, কিন্তু আজ অবধি আমরা একটা ভিডিও ফুটেজ পাইনি যেখানে দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে যে রাতে ভোট হচ্ছে। এই অপপ্রচার যখন চলছিল, এবার আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি। আজকে আমি আপনাদের ছোট ছোট অনেকগুলো ক্লিপ দেখাবো, এই ক্লিপগুলো প্রমাণ হিসেবে থাকুক। এখন একটা নতুন সমস্যা হয়েছে যে কিছুদিন পর পর ইন্টারনেট থেকে, অনলাইন থেকে এইসব অপরাধের চিহ্ন যেসব ভিডিও আছে সেইগুলো ক্লিয়ার করা হয়, সেগুলো রিমুভ করা হয়। আপনি দেখবেন যে ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে যতগুলো মব জাস্টিস, যতগুলো অন্যায় হয়েছে, অধিকাংশ ভিডিও কিন্তু এখন আর অনলাইনে পাওয়া যায় না। সুতরাং আমি কিছু ডাউনলোড করে রেখেছি এবং আপনাদের দেখাবো। তো এই যে মানে ভোটটা যে সন্ধ্যা থেকে হচ্ছে, রেজাল্ট শিট তৈরি হয়ে গেছে, আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এই রেজাল্ট, এই ভোটের ফলাফল আগের থেকে তৈরি হয়ে আছে, সেই আশঙ্কাটাই সত্যি হচ্ছে। গণভোটের ব্যালট পেপারও পাওয়া গেছে বেশ কিছু কেন্দ্রে, যেখানে সিল মারা হচ্ছে। সিল মারা ব্যালটের ছবি পর্যন্ত আমাদের কাছে এসেছে। তো এই যদি নির্বাচন হয় তাহলে আপনারা কি করবেন? একটা নির্বাচিত সরকারকে জঙ্গি অভ্যুত্থানের মধ্যে সরানো হলো, গণতন্ত্রের স্বপ্ন দেখানো হলো, মানবাধিকারের কথা বলা হলো, কত কিছু বলা হলো, কিন্তু তার রেজাল্ট আজকে আমরা দেখছি যে 12 তারিখের নির্বাচন, 11 তারিখ সন্ধ্যা থেকেই ভোট প্রদান শুরু। আরো খুব ইন্টারেস্টিং হলো যে কাল সারা রাত বাংলাদেশের প্রতিটি আসনে টাকা উড়েছে। একটি সূত্র আমাকে জানিয়েছে যে কাল রাতে এবং দিনে, একদিনে প্রায় 3,000 কোটি টাকার লেনদেন হয়েছে। এবং একটা গোয়েন্দা সূত্রে কালকে কিছু রিপোর্ট পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবে, যেমন প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদের সবার পাওনা টাকা যেন ঠিক মতো প্রদান করা হয়, মানে কাউকে যেন না ঠকানো হয়, কাউকে যেন বঞ্চিত না করা হয়। এই যে একটা ভিডিওতে দেখলাম যে দুজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার জামাত নেতার বাড়িতে। আপনার পরিচয়টা বলেন। বলেন না পরিচয়টা বলেন। নাম লিটন মিয়া, সারিঘাট উচ্চ বিদ্যালয়। আপনি এখানে বিরাখাই মাদ্রাসা সেন্টারে কি আপনি কোন দায়িত্বে আছেন? সহকারী প্রিজাইডিং। নামটা বলেন, জুড়ে শুনে বলেন। আপনার নামটা বলেন। আমার নাম কাবুল চন্দ্র পাল। আপনারা একজনের বাড়িতে, মানে প্রকাশ্যে জামাতে ইসলামীর একজন নেতা ওই আলিমুদ্দিন ওনার বাড়িতে কেন গেছিলেন এটা বলেন। টাকার জন্য না, কিসের জন্য গেছিলেন? এই বেশ না, এই ব্যাড এইগুলো নিয়ে কিসের জন্য গেছিলেন বলেন। বলেন, আপনারা বলেন। অর্থাৎ এই সংগঠনটার পক্ষ থেকে, এই জামাত ইসলামের পক্ষ থেকে একটা বাজেট করা হয়েছে যারা নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালন করবে, এবং সবাইকে সেই টাকাটা ঠিক মতো দিতে হবে। পরশুদিন আমাকে একজন চিরাং থেকে ফোনে বলছিলেন যে ওই আমি একটা ভিডিও করেছিলাম যে পরিবার প্রতি 15,000 টাকা দেওয়া হবে। তো সেই লোক আমাকে একটা খুব সুন্দর কথা বলেছে, খুবই মূল্যবান কথা, যে বলেছে যে জামাত বলেছে 15,000 টাকা তারা পরিবার প্রতি দেবে, তো যার কাছে এই টাকাটা দেবে জামাতের সংগঠনের, সে ঠিক যে 15,000 টাকা ওই পরিবারকে দেবে। কিন্তু এই টাকাটা যদি বিএনপির কাউকে দেওয়া হতো তাহলে দেখা যেত যে সে 1,000 টাকা ওই পরিবারকে দিচ্ছে আর 14,000 টাকা তার নিজের পকেটে রেখেছে। সুতরাং জামাতের ইসলাম এই যে টাকার খেলা চলতেছে, বিএনপির অনেকেও টাকা নিয়ে ধরা পড়েছে,
তো জামাত খুব অর্গানাইজড, এবং যে জামাত যে টাকাটা কমিট করেছে যাকে দেওয়ার, সেই টাকাটা সেখানে সেই পরিমাণে পৌঁছে যাচ্ছে। এটা হলো জামাতের ক্যাডার ভিত্তিক সংগঠনের ডিসিপ্লিন, মানে অন্যায়গুলো তারা অত্যন্ত শৃঙ্খলার সাথে করে থাকে। আরো নতুন কিছু বিষয়, যে জামাতের যেহেতু ক্যাডার সংখ্যা লিমিটেড, আমি আগেও বলেছি যে তাদের ক্যাডার একদম যা আছে, যেমন ধরেন চট্টগ্রামে একটা মিটিং হবে, তারা চট্টগ্রামের আশেপাশে সব জায়গা থেকে ক্যাডার আনবে। যদি চট্টগ্রামে একই সময়ে 4টা মিটিং হয়, তখন কিন্তু তারা বিপদে পড়ে যায়, তখন ওই একই লোক 4 ভাগে ভাগ হয়ে যায়। তো এবার এই নির্বাচনে তাদের প্রচুর ম্যান পাওয়ার লাগছে, কিন্তু যেহেতু তাদের সদস্য সংখ্যা সব লিমিটেড, তাদের ভোটের সাপোর্ট 6-7%, সর্বোচ্চ 10%। তো এবার তারা রোহিঙ্গা শিবির থেকে প্রচুর রোহিঙ্গা ভাড়া করেছে তাদের ভোটে খাটবার জন্য। অনেক রোহিঙ্গাই ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যে তারা ঠিক করেছে বেশ কিছু কেন্দ্র তারা পুড়িয়ে দেবে। কেন্দ্র পুড়িয়ে এই দোষটা চাপাবে আওয়ামী লীগের উপরে, কারণ আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে, এবং এর আগে আমরা দেখেছি যে বিএনপি নির্বাচন বর্জন করত। বিএনপির অবশ্য নির্বাচনের বর্জনের প্রেক্ষাপট ভিন্ন, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আর বিএনপি অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও তারা পার্টিসিপেট করতো না, এবং বিএনপির সাথে জামাতও থাকতো। এই বিএনপি জামাত মিলে তারা ভোটের আগের দিন রাতে ব্যাপক সন্ত্রাস করতো। 2014 সালের যে নির্বাচন হয়েছিল, সেখানে কয়েক হাজার স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছিল ভোট কেন্দ্র হবে বলে। তো এবার আওয়ামী লীগের একটা বিষয় হয়েছে, আওয়ামী লীগ ভোট বর্জন করেছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভোট প্রতিহত করা বা কোনো সন্ত্রাসের দিকে যায়নি। আমি আওয়ামী লীগের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমরা ভোট বর্জন করেছি, আমরা মানুষের কাছে আহ্বান জানিয়েছি, আমরা আমাদের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা পাঠিয়েছি, সুতরাং আমরা আশা করি তারা ভোট দেবে না, কিন্তু আমরা কোনো সন্ত্রাসী পথে যাব না। আওয়ামী লীগ আসলে এই সন্ত্রাস, হঠকারী সিদ্ধান্ত এগুলো যায় না, এবং আওয়ামী লীগ বলেছে যে এটি আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। কিন্তু জামাত, যেহেতু তারা নিজেরা আগে ভাঙচুর করছে, তারা এই কেন্দ্র পোড়ায়, বেশ কয়েক জায়গায় কেন্দ্র পোড়াইছে, এবং স্বভাবতই মানুষ মনে করবে বোধহয় আওয়ামী লীগ করেছে, কিন্তু সেই কেন্দ্র পোড়াতে গিয়েও তারা ধরা পড়েছে, মানে এমনই কপাল। জামাতের 3জনকে ধরা হয়েছে শালবর ভোট কেন্দ্র পুরি দেওয়ার জন্য এবং টাকা সহ। এরা ভোট কেন্দ্রের সামনে আছে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, এই দেখেন সাইনবোর্ড, এখান থেকে তাদেরকে ধরা হয়েছে। আমার নাম কামরুল হাসান। বাড়ি কোথায়? এই যে এখানে ওই মোড়ে, ওই বাড়ি কোথায়? আমির ভাই, আপনার কে কি করেন? আমি এখানকার ওয়ার্ড সভাপতি জামাত। আপনি? আমি অফিস সম্পাদক। কাজে আসেন। এখান থেকে এখানে উঠে ভোট কেন্দ্র তো? এটা ধরো মুরব্বিরে ধরলাম, মুরব্বির পকেটে টাকা, আর দেখি ওনার হাতে দেখবে ওইটা, আর ওরা দুজনে, উনি আর উনি, এই দুজনের হাতে এটা। হ্যাঁ, কোন তো সমস্যা নাই, এই দুজন থেকে পাইছি আমরা। টাকা কি কাউরে দিচ্ছিল এরকম পর্যায়ে পাইছেন, নাকি এমনি কাছে ছিল? না, টাকা দিচ্ছে ওইখান থেকে নেমে, মানে উঠতেছে উপরে। তো এখানে একটা লোক ছিল, ওদের রিসিভ করতেছে, হ্যাঁ, ওরা টাকাটা দিতে চাচ্ছিল, উনি দূরে যাইছে আমার ধরার সাথে সাথে, মানে ওরা টাকা দিবে আর অপশনটা দিবে। এখন যে আশঙ্কাটা হলো যে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস মরিয়া, জেনারেল ওয়াকার সেও মরিয়া, কিন্তু সে আবার তারেক রহমানের সাথে ভাঁজ কাচ্ছে, তারেক রহমানকে বোঝাচ্ছে যে স্যার আমরা আপনার সাথে আছি, কিন্তু তলে তলে জামাত। এখন ভয়টা হলো যে আলটিমেটলি যে রেজাল্টটা ডিক্লেয়ার হবে, সেখানে জামাতকেই মেজরিটি আসনে বিজয়ী দেখানো হবে কি না। বিএনপি বলেছিল তারা মধ্যরাত থেকে ভোট কেন্দ্র পাহারা দেবে, কিন্তু আজকে এখন পর্যন্ত যা জানতে পারছি তাতে তো মনে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা বোধহয় ক্ষমতায় চলে গেছে, এই আনন্দে কাল নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। না হলে জামাত এত 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 অপকর্ম করলো, এর খুব কমই বিএনপি ধরতে পেরেছে। সুতরাং আপনারা রেডি থাকেন, কোক, পপকর্ন এসব নিয়ে বসে থাকেন, খেলা চলছে। এবং আজকে ওরা যেটা করেছে, ওরা অপকর্মগুলো কাল রাতেই সেরে ফেলেছে। আজকে আমাদের কিছু বিদেশি পর্যটক এসেছে, পর্যটকই আমি বলি, যদিও তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এসেছে। তারা এই ঘুরবে, তাদের কোথায় কোথায় যাবে এগুলো ফিট করা আছে। তারা দেখেন একটা রিপোর্ট দিবে যে আসলেই বিশ্বের সেরা নির্বাচন করেছে ডক্টর ইউনূস। কি আর বলবো, এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশের মানুষের কপাল।
আপনাদের কপালে এই লেখা আছে। আপনারা তো শেখ হাসিনাকে সহ্য করলেন না, শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করলেন, দেশটাকে স্বর্গ বানাবেন, এক ইউনূসের মতো এক ডাকাত ভণ্ড সেই লোকটাকে এনে বাংলাদেশকে ধ্বংস করলেন এবং তার কফিনের শেষ পেরেকটা মারা হলো এই নির্বাচনে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক দর্শক, ভোটের জাস্ট কয়েক ঘন্টা আগে আগের দিন ভোট সম্পর্কে আমেরিকা থেকে বেশ ভয়াবহ একটা তথ্য এসেছে, যেটা বর্তমান সরকার এবং বর্তমান নির্বাচন কমিশনের ভোট প্রক্রিয়া মধ্যে একটা বড় বিব্রতকর বিষয়ে পরিণত হতে পারে। ওয়াশিংটনে কংগ্রেশনাল ব্রিফিং, সেখান থেকে বলা হয়েছে এই ভোট প্রশ্নবিদ্ধ এবং স্পষ্ট করে বলা হয়েছে যে একটি বড় দলকে বাদ দিয়ে যে ভোট হচ্ছে সেই ভোট গ্রহণযোগ্য নয়। আমেরিকা থেকে যখন এরকম বার্তা আসে তখন আমরা দেখছি আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশে, তিনি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তৈরির ব্যাপারে বলছেন। সব মিলিয়ে আমেরিকার কিছুদিন আগেও যে অবস্থান ছিল সেই অবস্থানটা এখন একটু পরিবর্তন মনে হচ্ছে। এরই মাঝে খুবই গুরুত্বপূর্ণ, এই ব্রিফিংটা কোনো সরকারি আয়োজন না হলেও আমেরিকান সরকার থেকে একটা সিদ্ধান্ত আমরা জানি, সেটা হচ্ছে যে এই নির্বাচনে আমেরিকা কোনো পর্যবেক্ষক পাঠায়নি। সেটা একটা স্পষ্ট বার্তা দেয় যে এই নির্বাচন প্রসঙ্গে আমেরিকা একেবারে রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রীয়ভাবে পজিটিভ বার্তা দিচ্ছে না। কি আসলো, কি কথা আসলো এই ব্রিফিং থেকে, যে ব্রিফিংয়ের বক্তব্যগুলো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে? চলুন একটু জেনে দেখে বোঝার চেষ্টা করি যে এটা নির্বাচনের উপরে কোনো প্রভাব ফেলবে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাজে একটা বার্তার কথা। বর্তমান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং প্রশ্নবিদ্ধ আয়োজন বলা হচ্ছে। আমেরিকাতে ওয়াশিংটনে কংগ্রেশনাল ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। বিডি নিউজ 24 এই ভয়ঙ্কর বার্তাটা দিচ্ছে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ওয়াশিংটনে কংগ্রেশনাল ব্রিফিং, বাংলাদেশের ভোট প্রশ্নবিদ্ধই থাকবে। সেখানে মোদ্দা কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সবচেয়ে পুরনো ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলকে বাইরে রেখে যে ভোটের চেষ্টা চলছে তা ঠিক হচ্ছে না। সুহাস সুব্রমণিয়ম এই মন্তব্যটা করেছেন। ঠিক হচ্ছে না, ঠিক হোক আর না হোক সেটা তো আর এখন মানে রুখে দেওয়া কিংবা ঠেকানোর কোনো ব্যাপার নেই, কিংবা আমেরিকা থেকে এরকম বার্তা আসলেও ভোট বন্ধ হয়ে যাবে তা তো নয়। কিন্তু এই প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ বলা হচ্ছে। কেন বলা হচ্ছে চলুন একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। সেখানে বলা হচ্ছে, আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে যে ভোট হতে যাচ্ছে তা প্রশ্নবিদ্ধ হিসেবে মূল্যায়িত হবে। যুক্তরাষ্ট্রের এক কংগ্রেশনাল ব্রিফিংয়ে কেউ এই মত দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করতে না পারায় বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, সংখ্যালঘু নিরাপত্তায় অনীহা এবং চাঁদাবাজি ধর্ষণে জড়িতদের দায় মুক্তির অভিযোগে ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর কথাও এই ব্রিফিংয়ে উঠে এসেছে। মানে ভয়াবহভাবে বর্তমান সরকার এবং বর্তমান সরকারের কর্মকাণ্ড এবং কাছের মানুষ যারা কাছের স্টেক হোল্ডার তাদের বিরুদ্ধে অবস্থান জানানো হয়েছে। আবারও বলছি যে এটা কোনো সরকারি আয়োজন নয়, এটা একটা বেসরকারি আয়োজন। বেসরকারি আয়োজন করেছেও আওয়ামী লীগের পক্ষের লোকজনই, এবং সেই আয়োজনটা করে ইন্টারন্যাশনালি একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্যাপিটাল হিলে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা শিরোনামে হিন্দু অ্যাকশন ও কোয়ালিশন অব হিন্দুজ অব নর্থ আমেরিকা এই ব্রিফিংয়ের আয়োজন করে। অর্থাৎ হিন্দুদের একটা সংগঠনের এই আয়োজন ছিল। এই আয়োজনের শুনানিতে জামাত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের পক্ষে মত দেন ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন নিয়ে এর আগেও আমরা কথা বলেছিলাম। তিনি মোহাম্মদ ইউনূসকে গণতন্ত্র ও মানবতার দুশ্মন হিসেবে অভিহিত করেন। বেশ কড়া কথা বলেছেন, কিন্তু তার কথাতে বাংলাদেশে কি যায় আসবে সেটা মানে আমি অন্তত বুঝি না।
12 ফেব্রুয়ারি নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না বলেও রুবিন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ধর্মের দোহাই দিয়ে অন্যায়, অপকর্ম ও দুর্নীতির দায় থেকে রেহাই পেতে জামাত ইসলামী চেষ্টা করছে। তারা অপকর্ম ঢাকতেও ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করছে, যা বাংলাদেশের জন্য কখনো শুভ ফল বয়ে আনবে না। মানে জামাতের বিরুদ্ধে একটা বড় বিষোদ্গার করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের কথা তুলে ধরে রুবিন বলেছেন, ট্রাম্প প্রশাসন জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক তৈরি করছে, এটা কখনো গ্রহণযোগ্যতা পেতে পারে না। ধর্মের লেবাসে যারা সন্ত্রাসে লিপ্ত, যারা গণতন্ত্রে শ্রদ্ধাশীল নয়, যারা নারীর স্বাধীনতাকে হরণ করছে প্রতিনিয়ত, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হয় কিভাবে? কিন্তু যুক্তরাষ্ট্রের ওই যে ব্যাপারটা, যে অডিও লিক হয়েছিল, অনেকদিন আগের অডিও, সেটা সেই অডিও লিক হওয়ার পরে ওয়াশিংটন পোস্ট যে নিউজ করেছিল, সেই নিউজের পরে পরিস্থিতি আমরা পরিবর্তন হতেও দেখেছি। আজকেই রয়টার্সে দেয়া ব্রেন ক্রিস্টেনসন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত, তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে ব্যাপারগুলো আমাদের কাছে উল্টো মনে হয়েছে। এবং গত কয়েকদিনে আমেরিকার যে বক্তব্য, আমেরিকার যে কর্মকাণ্ড, তাতে মনে হয়নি যে তারা জামাত ঘেঁষা আচরণ করছে। আজকে ক্রিস্টেনসন স্পষ্ট বার্তা দিয়েছেন রয়টার্সকে যে বাংলাদেশের সঙ্গে ভারতের তারা সুসম্পর্ক চায়, অর্থাৎ ভারতের দৃষ্টি দিয়ে আমেরিকা এই অঞ্চলকে যে দেখতে শুরু করেছে সেটা স্পষ্ট হয়েছে। আর ভারত নিশ্চয়ই চাইবে না যে মানে এই পক্ষ, সাম্প্রদায়িক পক্ষ বাংলাদেশে ক্ষমতা নিক, এবং ভারত যেহেতু চাইবে না, আমেরিকাও চাইছে না। এটাই আজকে রয়টার্সের প্রতিবেদনে সেটা মনে হয়েছে। যদিও মাইকেল রুবিন বলছেন ওয়াশিংটন পোস্টের ওই যে রিপোর্ট, সেই রিপোর্টকে কেন্দ্র করে। এ ব্যাপারে রিপাবলিক ও ডেমোক্রেটদের সঙ্গে একসঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে জামাত ইসলামের সহযোগী হয়েছে মোহাম্মদ ইউনূস। মানে মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূস সম্পর্কেও বিষোদ্গার করা হয়েছে, যেটা কতটা মানে সত্য, কতটা যুক্তিযুক্ত, সেটা নিশ্চয়ই দর্শক আপনারা বিবেচনা করবেন। আলোচনায় অংশ নিয়ে রিপাবলিক কংগ্রেসম্যান মিশিগানের টম ব্যারেট, তিনি বলেছেন, ইসলামিক চরমপন্থীরা দেশে দেশে অস্থিরতা তৈরি করছে, ওদের কবল থেকে মানবতা রক্ষায় যুক্তরাষ্ট্র সরব রয়েছে। অর্থাৎ কংগ্রেসম্যান টম ব্যারেট, তিনি মাইকেল রুবিনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলছেন, আমরা সবসময় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার শান্তি স্থিতি অটুট রাখতে বদ্ধপরিকর। ধর্মীয় বিশ্বাসের কারণে কোথাও কেউ আক্রান্ত হোক কিংবা হত্যার শিকার হোক, তাকেও সমর্থন করি না। ভার্জিনিয়ার কংগ্রেসম্যান ডেমোক্রেটের সুহাস সুব্রেনিয়ম, তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বেড়ে যাওয়াটা মানা যায় না। একইভাবে দেশটির সবচেয়ে পুরনো এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচনের চেষ্টা চলছে তা ঠিক হচ্ছে না। এই নির্বাচন প্রশ্নবিদ্ধই থাকবে। ডেমোক্রেটের কংগ্রেসম্যান সুব্রেনিয়ম, তিনি এই মন্তব্য করেছেন। অর্থাৎ এই যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে কংগ্রেসম্যানরাও উপস্থিত ছিলেন, সেটা আমরা দেখছি। তিনি বলেছেন, এখন বক্তব্য বিবৃতির সময় নয়, অ্যাকশন দেখাতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে এবং সকলকে জানাতে হবে বাংলাদেশের নির্বাচন সত্যিকার অর্থে অবাধ ও নিরপেক্ষ হচ্ছে না। ব্রিফিংয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন ধর্মীয় স্বাধীনতা বিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর, অ্যাটলার্স ও ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সামিটের চেয়ারম্যান স্যামুয়েল ব্রাউনব্যাক। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হলে তার প্রভাব দেশটির মানচিত্রেই শুধু হেরফের ঘটায় না, অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রভাব ফেলে, গণতন্ত্র বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে, বিশ্বাসযোগ্যতা থাকে না। ব্রিফিংয়ে বাংলাদেশে গণমাধ্যমের পরিস্থিতি তুলে ধরেন বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন সেখানে উপস্থিত ছিলেন, আলোচিত সাংবাদিক বাংলাদেশের, এবং প্রেস ক্লাবের সর্বশেষ মানে এর আগে আওয়ামী লীগ আমলে তিনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। তিনি আটক সাংবাদিকদের মুক্তি দাবি করে বলেন, প্রায় 300 সাংবাদিককে হত্যা মামলায় আসামি করা হয়েছে বাংলাদেশে, যেটা প্রফেসর ইউনূস সরকার করেছেন বলে তিনি অভিযোগ করেছেন। অনুষ্ঠানে সাউথ এশিয়ার মাইনরিটি কালেকটিভিটির প্রেসিডেন্ট প্রিয়া সাহা বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই চলছে বর্বরতা। অর্থাৎ বাংলাদেশের বর্তমান ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। মূলত মাইনরিটি দুইটা সংগঠনের আয়োজিত এই ব্রিফিং, যেখানে একাধিক কংগ্রেসম্যান অংশগ্রহণ করেছেন, এবং সেখান থেকে প্রফেসর ইউনূসের কর্মকাণ্ড, জামাতের অ্যাক্টিভিটিস, জামাতের রাজনীতি,
এই ব্যাপারে তীব্র এক ধরনের কটাক্ষ করা হয়েছে এবং আওয়ামী লীগের অনুপস্থিতি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এবং অগ্রহণযোগ্য নির্বাচন সেই কথা তারা বলার চেষ্টা করছেন। যে চেষ্টাটা তারা করছেন তখন থেকে নির্বাচন আর মাত্র কয়েক ঘন্টা বাকি। যদিও বলা হচ্ছে যে এই বৈঠকটা আজকে হয়নি, এই বৈঠকটা আরও 2 দিন আগে হয়েছে। এই আরও 2 দিন আগে অর্থাৎ পরশুদিন এই ব্রিফিংটা হয়েছে, এরকম খবর বলছে বিডি নিউজ 24, যে খবরটা আজকে তারা পাবলিশ করেছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় নির্বাচনের ঠিক আগের মুহূর্তে, কয়েক ঘন্টা আগে এই যে খবরটা সামনে আসলো, সেটা কি প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, নির্বাচনে সরকারের ভাবমূর্তি, নির্বাচন কমিশনের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলতে পারে, কিন্তু নির্বাচনে কি সেটা কোনো ভূমিকা কি বলবো যে এমন কোনো ভূমিকা পালন করতে পারে যে নির্বাচনের কাঠামোটা ইনক্লুসিভ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, কিংবা নির্বাচনে ব্যাঘাত ঘটবে, এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো সম্ভাবনাই নেই। আপনার কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।